বাংলাদেশে সফর করছে পাখি ক্রিকেট দল। হ্যাঁ, পাখি ক্রিকেট দল বাংলাদেশে সফর করছে, মিরপুর স্টেডিয়ামে খেলা ছিল। গতকালকের খেলায় পাখিদেরকে একদম ধুলাই দিয়ে দিচ্ছে প্রথম ম্যাচেই। আমরা শিরোনাম করেছি পাকিস্তানে বাংলা ধুলাই টাইগারদের। আপনি নিশ্চয়ই এ ব্যাপারে আপনার মনের আনন্দে নিশ্চয়ই অনেক কথা বলবেন। না, পাখিদেরকে আমরা ধুলাই অনেক কথা বলবো না, আজকে সংক্ষেপে বলি। সেটা হইলো এটা একটা প্রতিশোধ, এটা একটা প্রতিশোধ। মানে প্রতিশোধটা নিতে পেরেছে বাংলাদেশের ক্রিকেটারদের মনে কি প্রতিশোধের আগুন জ্বলেছিল, সেটা কিন্তু এখানে পরিষ্কার হয়েছে। বলছি। তারা হয়তো আসিফ নজরুলের উপরে প্রতিশোধ নিতে পারে নাই, তারা হয়তো সজীব মাহমুদের বিরুদ্ধে নিতে পারে নাই, বুলবুলের উপরে নিতে পারে নাই, কিন্তু তারা সেই পাকিস্তানের উপরে তারা প্রতিশোধ নিয়েছে, যে পাকিস্তান তাদের ক্রিকেটটাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছিল। যে পাকিস্তান তাদেরকে ইন্টারন্যাশনাল একটা গেম, একটা আইসিসি ট্রফি, একটা ইন্টারন্যাশনাল কাপ এটা খেলতে দেয় নাই। তাদেরকে প্রলুব্ধ করে, তাদের নেতাদেরকে প্রলুব্ধ করে, তাদের বিসিবির কর্মকর্তাদেরকে প্রলুব্ধ করে তাদেরকে এই পর্যায়ে নিয়েছে। সেটার উত্তর দিয়েছে এই আমাদের ক্রিকেট টিম। কাকে কাকে উত্তর দিয়েছে? উত্তর দিয়েছে হলো বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলামকে, উত্তর দিয়েছে হলো পুরা বিসিবিকে, উত্তর দিয়েছে হলো সাবেক সরকারের সদস্যদেরকে যারা তাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করেছে, উত্তর দিয়েছে এই সরকারকে, যে সরকারের আগে নেতারা, তৎকালীন নেতারা ওই সরকারের এই সব ভুল সিদ্ধান্তকে সমর্থন করেছিল, তারা তাদের গালে চপেটাঘাত করেছে। আমি এটাই বলতে পারবো। এবং এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। বাংলাদেশ খুব সম্ভবত এটা সবচেয়ে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে বিজয় লাভ করেছে, এবং সেটা পাকিস্তানের বিরুদ্ধে। এর চেয়ে আনন্দের কিছু আর হতে পারে না। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, এবং অভিনন্দন প্রত্যেকটা ক্রিকেটারকে যারা বিশ্বকাপে যেতে পারে নাই, কিন্তু এই খেলাটাই জিতে তারা বিশ্বকাপ অর্জন করেছে। একেবারে। এবং এটা আপনি বলছিলেন প্রতিশোধ, একদম মধুর প্রতিশোধ বলা যেতে পারে। এই না, বড় মধুর না, ভাইদেরকে এটা মধুর প্রতিশোধ না, এটা হলো হিংসাত্মক প্রতিশোধ, বিধ্বংসী হিংসা। প্রতিশোধ। আচ্ছা, এটা মধুর কেন বলতে হয় না, এটা বিধ্বংসী প্রতিশোধ। আপনি তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারিয়েছে, হ্যাঁ, তৃতীয় বিধ্বংসী সর্বোচ্চ প্রতিশোধ। রান। যে এই দেশটা বিধ্বংসী আমাদের, প্রতিশোধ। এটা আমাদের ক্রিকেটকে এই দেশটা ধ্বংস করতে চেয়েছিল, আমাদের কিছু কুচক্রী নেতাকে সাথে নিয়ে তাদেরকে তারা হ্যাঁ, উত্তর দিয়েছে, বিধ্বংসী উত্তর। একদম। এবং এই যারা মনে করেন বড় ভাইকে বিশ্বকাপে পাঠানোর জন্য দৌড়ঝাঁপ করে আইসিসির পায়ে হাতে ধরছিল, তাদেরকে একটা বড় চপেটাঘাত দিল। এবং এই যে মৃত্যুক উপদেষ্টা, যিনি সার্বক্ষণিক জাতীয় মৃত্যুক হিসেবে পরিচিত, তাকেও একটা চপেটাঘাত দিল। তিনি বলছিলেন যে এই বাংলাদেশে আমরা তো কোনো সিদ্ধান্ত নেই, খেলোয়াড়রা সিদ্ধান্ত নিচ্ছে আর বিসিবি সিদ্ধান্ত নিচ্ছে তারা বিশ্বকাপ খেলতে যাবে না। মানে কি ডাহা মিথ্যাচার আর করেছেন তিনি। খেলোয়াড়রা তো পরবর্তীতে খেলোয়াড়দের কোচ সালাউদ্দিন প্রকাশ্যে স্টেটমেন্ট করে, মানে ইন্টারভিউ দিয়ে বলেছে যে খেলোয়াড়রা ট্রমার মধ্যে ছিল, কেউ কেউ কমাতে ছিল মানসিকভাবে, বলে নাই? রাইট, রাইট। চারজন এবং খেলোয়াড় তিনি কি বলেন নাই যে ইনি একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক, শিক্ষকরা সাধারণত মিছে কথা কম কয়, আমি তার কি বলে ওনারে কি বলছে, ঢালাও মিছে কথা না, আরেকটা বাজে শব্দ বলছে, যে হাতে পায়ে মিছা কথা কয়, এরকম কিছু একটা বলছে। খাড়ার উপর মিথ্যা কথা বলেন। খাড়ার উপর মিথ্যা কথা কয়। খাড়ার উপর মিথ্যা কথা বলেন। একেবারে। আমরা এইটা আসিফ তো নজরুল সবারই উত্তর দিতে পারবে, সালাউদ্দিনের উত্তর দিয়েছেন যে সালাউদ্দিন বলছে উনি খাড়ার উপর মিছা কথা কয়, এর উত্তর দিতে পারছে। বহুজনের বহু কিছু বলতেছে। এখন তো উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখবে, জীবনী লেখার জন্য জীবনই লিখবে। বসছে। এই লোকের হাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হাত কেটে ফেলানো উচিত, বুঝছেন? এবং জিহ্বা কেটে ফেলানো উচিত, যে এই কথা বলে যে হযরত মুহাম্মদের জীবনী লিখবে সে, এবং ইসলাম ধর্মের উপর লিখবে, তার হাত কেটে ফেলানো, তার আঙ্গুল কেটে ফেলানো উচিত, তার লেখার ক্ষমতা কেটে ফেলা উচিত, ওর জিহ্বা কেটে ফেলানো উচিত। একেবারে। আরেকটা দুইটা আলোচনা করি, আমাদের হাতে সময় আছে তার ৭-৮ মিনিট। সেটা হচ্ছে যে একটা আলোচনা করতে চাই যে ৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী। অলরেডি জয়নাল ফারুক বলেছেন ৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী। এই জন্য তো যদিও তারা তাকে শোকজ করছে। শোকজ করেছেন। মানে এই যে এটা কি উনি মন্ত্রিত্ব পান নাই বা চিফ হুইপ হন নাই বা এইসব কারণে বোধহয় এইটা এখন হলো তাবেদারির একটা সীমা আছে মন্ত্রিত্ব পাওয়ার জন্য। তাবেদারি এছাড়া দেখেন সারা দেশে এই যে খাল খননের নামে যেটা হচ্ছে, আপনি দেখছেন এমপিরা কি করতেছে, মাথার মধ্যে, আমাদের দেশে ওড়া বলে আর কি, এটা টুকরি আর কি, হ্যাঁ, মাথার মধ্যে টুকরি দিয়ে হাসতে হাসতে ওনারা অল্প একটু মাটি নিয়ে মাথার উপর টুকরি দিয়ে কিন্তু ভিডিও করে এটা বাজারে ছাড়তেছে। কি পর্যায়ে গেছে তাবেদারিটা!
তো আমার মনে হয় তারেক রহমান এগুলো দেখতেছে, তারেক রহমানও দেখতেছে, কারণ তারা তো বয়স হয়েছে রে ভাই, এখনো তো তারেক রহমান আর 35 বছরের তারেক রহমান না। সে তো তাবেদারির চাইতে সে এখন আনুগত্য পছন্দ করবে তাবেদারির চাইতে। সো এখন তাদেরকে যারা এগুলা করতেছে তারা করতেছে তাবেদারি, এটা তো আনুগত্য না, সে তো আনুগত্য চায়। সো অনুগত লোক এক জিনিস আর তাবেদার লোক এক জিনিস। এই তাদেরকে সে বিদায় মানে শিক্ষা দিবে আপনি মনে রেখে। এই যে টুকরি মাথায় লইয়া ঘোরাঘুরি করা এবং ভিডিও করে আবার সেটা ফেসবুকে দেওয়া, টুইটারে দেওয়া, অমুক জায়গায় দেওয়া এবং প্রচার করা, নিউজ করানো, ওই এমপি এত উদার, উনি এই করতেছেন, ওই করতেছেন, সেই করতেছেন, হ্যাঁ টুকরি করে করতে। আমি আশ্চর্য হয়ে যাই, এদের এদের কি আর কোনো কাজ নাই? এরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য আর কি কি করতে পারে? একেবারে। আবার একটা দেখেন কাজ, জেনারেল একটা কাজের অফার আমি দিতে পারি তাদেরকে, তারেক রহমানের হ্যাঁ, ক্ষৌরকর্ম করতে পারে তারা। এইটা করতে পারে। আপনি আরেকটা জিনিস দেখেন, ঠিক তার একটা মানে জয়নাল ফারুকের বিপরীত চিত্রটা দেখেন। আপনি উমর ফারুককে চিনেন, রাজশাহীর সাংসদ ছিলেন, রাজশাহী সংসদীয় সদস্য আওয়ামী লীগ দলীয়। তিনি তার একটা গ্রুপে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলছিলেন, তো এখানে দুর্নীতির কথা হচ্ছিল, যে এক কর্মী বলছে যে আপনি তো টাকা খাইছেন সবার কাছ থেকে, হ্যাঁ, এতে উনি চলে গেছেন, তোরে আমি সামনে পায়ে একদম শেষ করে দিব, উনি যখন সামনে পাবেন। তো এই তাই হচ্ছে নাকি? কি রাজশাহী এক আসনের সাবেক সংসদ সদস্য উমর ফারুক, আলোচনার বিষয় ছিল এই ক্ষমতা কে কোন খাত থেকে টাকা আয় করেছেন। ফয়সাল সরকার অমি নামের এক যুবক বলে বলে বসেন, টাকা আপনি খাইছেন, ওরে হাত দিয়া, মানে ওদের হাত দিয়া। আর এতে এতে মেজাজহারি আত্মগোপনে থাকা ফারুক চৌধুরী ওই যুবকের উদ্দেশ্যে বলেন, তুই সামনে পড়িস, তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। মানে একজন দাবিদারি করতেছেন মন্ত্রিত্ব কোনোভাবে পাওয়া যায় কিনা, আরেকজন দল হুমকি ক্ষমতায় নাই, দামকে। হুমকি ধমকির মধ্যে। মানে নেতাকর্মীদের যারা এখন মাঠে, যারা তাদেরকে মানে ইয়ে করেই যারা মাঠে সাহস করে আছে, তাদেরকে হুমকি ধমকি দিচ্ছেন তিনি আত্মগোপনে থেকে। এবং দুর্নীতি তো হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। মন্ত্রী এমপিরা তো জামাত শিবিরের হোক বা লোকজনকে না হোক, চাকরি দিতে থাকে। কর্মী যখন তাকে জিজ্ঞেস করছে, কর্মীর উত্তর দিবে সে। সে তো হ্যাঁ, কর্মীর হুমকি দিতে পারে না। সেটাই। এটা দিতে পারে? এইটাই বলতে চাচ্ছি না, প্রশ্ন এটা এটাই বলার জন্য মূলত এই প্রসঙ্গটা তুললাম আর কি, যে এটা তিনি কিভাবে দেন আর কি। সব মিলিয়ে আমাদের মানে আজকে আপনাকে আর বিরক্ত, মানে আপনাকে আপনার ইয়ের মধ্যে, বিরক্তের কিছু না, মানে না বিরক্ত টাইমের না, মতো আর কি। বিরক্ত না, টাইমের মধ্যে আপনাকে ছাড়তে চাচ্ছি। আর আপনি একটা জায়গায় গেছেন, নিশ্চয়ই এনজয় করতে। আমি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছি। দর্শকরা জানতে চাইছেন যে ওইখানকার 2-3 মিনিটের কোনো বর্ণনা দিবেন কিনা, এটা আশপাশে আসলে কি আছে, একটু যদি বর্ণনা দেন। কিছুই ওইভাবে নাই এখানে। আপনি জায়গাটার নাম বলেন, জায়গাটার নাম বলেন, বলে এটা হলো এখানে। এটা হলো সাসকাচুয়ান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। এটা হলো সাসকাটুন থেকে 250 কিলোমিটার দূরে। এটা হলো এলরোজ এবং কাইল নামে একটা জায়গা, তার মাঝখানে একটা জায়গা। এটা একসময় একটা বড় স্পট ছিল, যে স্পটটা হলো একসময় একটা শপিং সেন্টার ছিল, এখানে একটা হকি স্টেডিয়াম ছিল, অনেক কিছু ছিল। কিন্তু এখানে যখন আস্তে আস্তে জনসংখ্যা মানে কৃষিকাজ মানে আগ্রহী লোকের সংখ্যা কমে যায়, মানে খামারের আগ্রহী কোনো লোকের সংখ্যা কমে, তখন এখানে আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে লোক সংখ্যা কমে যায় একসঙ্গে। এবং স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে আসলে লোক সংখ্যা কমে যায়। এখন এখানে লোক সংখ্যা হলো 6-7টা ফ্যামিলি, 12 জন লোক, 13 জন লোক থাকে এই এলাকার মধ্যে, একে অপরের বন্ধু তারা থাকে। এবং তারা আমি এখানে আসছি, এখানে আপনি ঘুরলে যেটা দেখতে পাবেন, ওয়াইল্ড টার্কি, ঠান্ডার মধ্যে ওয়াইল্ড টার্কি পাবেন, ওয়াইল্ড ক্যাট পাবেন। দেখতে পাবেন যে ঠান্ডার মধ্যে দেখবেন যে ক্যাটগুলো, এই মোটা ছোটা আচ্ছা, চর্বিযুক্ত আচ্ছা। ক্যাটগুলি ঘুরে বেড়াচ্ছে। এবার আপনি ডিয়ার দেখতে পাবেন, মানে হরিণ দেখতে পাবেন। আর এখান থেকে আশেপাশে 40 কিলোমিটার দূরে আছে অনেক বড়, অনেক অনেক বড় এবং খুবই বিস্তৃত একটা নদী আছে। তারপরে এখানে কাছে একেবারে লেক আছে, যেখানে অনেক পাখি আসে, অনেক মাছ আছে, এরকম আর কি। এটা মানে একটা এলাকা একসময় খুব ভাইব্রেন্ট ছিল, কৃষকদের জায়গা ছিল, এখনো আছে। কিন্তু এখন ওই যে মানে এক ধরনের ঠান্ডা খামার আর কি, এখন গরুর খামার, এই খামার, এই সব ছোটখাটো ইয়াতে আছে আর কি। একেবারে। আমি শুনলাম এখানে আমরা আছে একটু। যে আমি যেই যেটা আছে এখানে একটা রেস্টুরেন্টের মতো, এই রেস্টুরেন্টে আসে 200-250 কিলোমিটার দূর থেকেও এসে এখানে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়। মানে এখানে 50-100 কিলোমিটার থেকে আসা যাওয়া করে খাওয়াটা কোনো ব্যাপার না। এটা একজন মানে এই বাঙালি রেস্টুরেন্টটা। মালিক, উনি হ্যাঁ, প্রবাসদা, উনি একজন বাঙালি। উনি দীর্ঘ বিদেশ জীবন যাপন করে এসে এইখানে উনি ফাইনালি 2011-তে সেটেল করেন, এবং এই এই রেস্টুরেন্টটা উনি কিনেন, এবং এখানে পাশে ওনার বাড়ি আছে।
এই রেস্টুরেন্টটা কিনে এই রেস্টুরেন্টটা চালান, আমি এটা দিয়েই উনার চলে, উনি এইভাবেই চলেন। ওনার ডেইলি কাস্টমার আসে হলো বিকালের পর থেকে কাস্টমার আসবে, এই রাতে পর্যন্ত কাস্টমার থাকে। আর সারাদিন এটাতে কোনো কাস্টমার নেই, কারণ সারাদিন সবাই কাজ টাজ করে। আচ্ছা, এক মানে দুজন আসে হয়তো। আপনারা দিনের কাস্টমার আজকে, আমরা, হ্যাঁ, আপনারা যে দিনে সকালবেলা দুপুরবেলা পৌঁছে গেছেন, তাইলে প্রবাস এই দাদের রেস্টুরেন্ট আদি বাড়ি হলো রায়ের বাজার, উনি ওনার আচ্ছা, রায়ের বাজারের বাসিন্দা। মানে এখানে প্রতিদিন মানুষ আসে, প্রতিদিনই হ্যাঁ, হ্যাঁ, দূর হ্যাঁ, দূরান্ত থেকে মানুষ আসে, কোনোদিন বাদ যায় না। না, আচ্ছা, আচ্ছা, কোনোদিন বাদ আর যায় না, দুইশো খুবই আড়াইশো চমৎকার। কিলোমিটার দূরের থেকেও আসে। একদম চমৎকার একটা বর্ণনা শুনলাম। নিশ্চয়ই দর্শকরা আপনারা শুনতে চেয়েছিলেন, এই জন্য আমরা অনেকে লিখছেন, এই জন্য আমি সেগুলোকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। শেষ পর্যায়ে চলে আসছে, আমরা ২-৩টা কমেন্ট পড়ি। সাইফুল আমিন ভাই, ৩ দিনে দিল্লি দখলের হুমকিদাতারা এখন কোথায়? শাহ আলম সরকার বলছেন। আরেকজন লিখছেন আহ, আলী আহমেদ, সাইফুল স্যার, আমরা আমাদের দেশের মানুষ পরিপূর্ণ ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, পরিপূর্ণ দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত নই। এর জন্য এইসব চুলবাটপাড়া ইসলাম নিয়ে বই লিখতে চলে মানুষ খায়। ওর আঙ্গুল কেটে একেবারে। দেওয়া হচ্ছে, ওর আঙ্গুল ওই আঙ্গুলে যেন কলম না ওঠে। হজরত মোহাম্মদ যে একটা মিথ্যুক, হজরত মোহাম্মদ সম্বন্ধে কি লিখবে? একেবারে। আচ্ছা, আর লিখছেন আসিফ নজরুলের মতো বাটপারকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার চাই এবং সকল বিষয়ের কাগজ কলমে নিষিদ্ধ করা চাই। আর ইসলামকে রক্ষা করার জন্য দক্ষিণ কোরিয়া থেকে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম খুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাই নাকি? বিকে চৌধুরী। আচ্ছা, জামালউদ্দিন লিখছেন, যে দেশের পরিকল্পনা মন্ত্রী সাকি, সে দেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। একেবারেই প্রতিমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী না। জায়গাটার নাম তো বলছেন, সাসকটন থেকে কত দূর? ২৫০ কিলোমিটার দূরে। জায়গাটার নাম কি বলছিলেন সাইফুল ভাই? কায়েল, 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 কায়েল। আচ্ছা, কাইল, কাইল, কে কায়েল, ওয়াই কায়েল। এল ই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কেমিস্ট্রিকে লিখছেন আরেকজনকে, ভারত থেকে তৈল আনতে মানা করেন সরকার, সরকারকে কি দরকার হিন্দুদের তৈল আনার? কারণ একজন লিখছেন যে অ্যালন ওয়াকার লিখছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাবেত বলছেন যে ভারত থেকে তেল আনার ফলে, আমি জানি না, এটা আমি কোথায় দেখি না, তিনি লিখছেন নাকি যে ভারত থেকে তেল আনার ফলে আমাদের যে ক্ষতিটা হবে, ভারত থেকে বেশি দামে তেল আমদানি করে আমাদের পকেট কাটার আর ধান্দা কি, এটা বলছেন। কিন্তু বেশি দামে না, বেশি দামে তো তেল আনা হচ্ছে না, আমি যতদূর জানি আর কি। আর যাই হোক, এই পর্যন্ত সাইফুল ভাইকে এক্ষুনি ছেড়ে দেবো ১ মিনিটের মধ্যে। সর্বশেষ একটা কমেন্ট পড়ি। শামীমা সুলতানা লিখছেন চৌধুরী, শামীমা সুলতানা চৌধুরী লিখছেন, বিএনপিকে মূলত সিভিল ও আর্মি ব্যুরোক্রেট ক্ষমতায় এনেছে। বিএনপির সাংসদ ও মন্ত্রী পরিষদ তেমন কিছু পারবে বলে মনে হয় না। দেশ ক্রমশ ব্যুরোক্রেটদের কন্ট্রোলে চলে যাবে, যেটা শেখ হাসিনার বেলায় পুরোপুরি হতে পারেনি। হাসিনার ডিভোশন জেদ এতই শক্তিশালী ছিল যে উনাকে টেক্কা দিয়ে কারো চলার উপায় ছিল না। তবে হাসিনা যেসব মন্ত্রীদের বিভিন্ন পদে বসিয়েছিলেন, এরা দুর্নীতি করলেও কাজ থেমে থাকেনি। হাসিনার অনেক বিদেশি চুক্তি আছে, সেগুলো এগিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। নইলে বিদেশি ইনভেস্টর দেশে ঢুকতে চাইবে না। দেশের আইন এর পরের অংশ তো আর পাচ্ছি না ভাই, এর পরের অংশ কেটে গেছে। যাই হোক, এই পর্যন্ত। আপনাদের থাকার ব্যবস্থা কি? না, এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, সাইফুল ভাইরা এখনই চলে যাবেন। হ্যাঁ, তাদের এটা থাকার, ঘোরাঘুরি। এখানে থাকতে চাইলে থাকার ব্যবস্থা, এটা তো ইয়ে না, একদম আচ্ছা, হোটেল রেসিডেন্সিয়াল না? হোটেল। হুম। রেসিডেন্সিয়াল হোটেল। আচ্ছা, থাকার ব্যবস্থা আছে, তাই? তাইলে তো আপনারা তো আর থাকতেছেন না, আপনারা তো চলে যাবেন। আচ্ছা, একেবারে। সাইফুল ভাই এইমাত্র দুবাইয়ে মিসাইল আক্রমণ করলো, ইরান বেশ কয়েকটা মিসাইল। আচ্ছা, থ্যাংক ইউ। আর একে নাইট, আপনি তো প্রতিদিন তথ্য দেন। বাড়িতে হিন্দু তেল দিয়ে গাড়ি চালানো কি জায়েজ হবে? আমার গাড়ি চলবে ভাই, সমস্যা নাই, আমি সব ডিজেলে চালাই না। এটা একটা ব্যাপার আছে। আমেরিকার আগে ইরানে যদি পারমাণবিক বোমা হামলা করে, না আগে পারমাণবিক বোমা হামলা করতে পারে, কিছু তো না। এটা আমেরিকা, ট্রাম্প তো পাগল, কখন কোনটা করে বোঝা যায় না। এটা একটা ব্যাপার আছে। তো অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং সাইফুল ভাইয়ের ও আ ক খ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং নিশ্চয়ই সাইফুল ভাই আপনার ফেসবুক পেজটি ড্যাশবোর্ডে গিয়ে আপনি দিয়ে দিবেন, অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো দিয়ে দিবেন, মানে এটা আমি আপনাকে পরে করে দিব, তাইলে আপনাকে অনেক মানুষ ফলো করবে। এটা একটা বিষয়, আমি পরে আলাপ করবো আপনার সঙ্গে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, নিরাপদে পৌঁছাবেন বাসায় নিশ্চয়ই আপনারা, এবং যথারীতি দেখা হবে আগামীকাল, প্রিয় দর্শক। এবং ওই যে অনুরোধটুকু, পাশে দাঁড়ান সেই সব ক্ষতিগ্রস্ত মানুষের, যারা গত 18-19 মাস আসলে খেয়ে না খেয়ে কষ্টে আছে, দিনাতিপাত করতেছে, যাদের সন্তানরা হয়তো 1 বা 2 কাপড়ে আছে। আপনার যে দান, সেই দানটি আপনি কোনো জঙ্গি উৎপাদন কারখানায় না দিয়ে
নিশ্চয়ই আপনার প্রতিবেশীর পাশে দাঁড়াবেন, তাদেরকে সাহায্য করবেন, তারা নিশ্চয়ই আপনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন। এই অনুরোধ করে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি সাইফুল ভাই। সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন। বাংলাদেশে, ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। অনেক রাত, মানে ভোর রাত হয়ে গেছে, ঘুমাতে যান। আর হলো যে বিপুল যে অনুরোধটা করেছে জাকাত এবং ফিতরের ব্যাপারটা, প্লিজ এটা বিপুলের যে ইয়েটা, অ্যাপিলটা, এটা আপনি সর্বত্র একটু প্রচার করেন, যাতে আমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গত 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা খুবই কষ্টে দিনাতিপাত করছে, তাদেরকে একটু হেল্প করেন। এই মাদ্রাসায় টাকা না দিয়ে এইটাতে করেন। আপনি প্লিজ রিকোয়েস্ট করে। আর হলো যথারীতি ইউনূস এবং তার গংকে হ্যাকলিং করেন, যেখানে পাবেন একটু নাজেহাল করেন, যেখানে পাবেন। এটা শুরু হয়েছে সজীব মাহমুদকে দিয়ে শুরু হয়েছে। আসিফ মাহমুদ সজীব বাবুকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি প্রাডো গাড়িতে কেমনে চলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে রিলিফের টাকা কোথায় গেছে, সে উত্তর দিতে পারে নাই। এই যে জিনিসটা শুরু হয়েছে, এটা আপনি আগায় নিয়ে যান, আপনিও জিজ্ঞেস করেন। এদেরকে যেখানে পাবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যেইখানেই পান জিজ্ঞেস করেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুভরাত্রি।